ওকে, একটি কন্ডিশনাল সেন্টেন্সে দুটি ক্লজ থাকে। ক্লজ শব্দের অর্থ হচ্ছে বাক্য অংশ। ক্লজ শব্দের অর্থ কি বলেন? বাক্য অংশ। নির্ভরশীল ক্লজটি শর্ত বোঝায় এবং প্রধান ক্লজটি প্রেক্ষাপট বোঝায়। এদেরকে ইফ ক্লজও বলা হয়। এই জায়গাটা আমাদের একটু ভালো করে বিষয়টা দেখতে হবে। কি বলছে? এই যে একটি কন্ডিশনাল সেন্টেন্সে দুটি ক্লজ থাকে। নির্ভরশীল ক্লজটি শর্ত বোঝায় এবং প্রধান ক্লজটি প্রেক্ষাপট বোঝায়, মানে ঘটনার কি প্রেক্ষাপটে হলো সেই প্রেক্ষাপটটি বোঝায়। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে দুইটা ক্লজ থাকবে। কন্ডিশনাল সেন্টেন্স মানেই হচ্ছে ক্লজ। ক্লজটা আমরা এর পরপরই আমরা ক্লজটা দেখব। ক্লজ এবং কন্ডিশনাল সেন্টেন্স, পজিটিভ ভার্ব, সি দিয়ে যতগুলো আছে আমাদের গ্রামার আইটেমে সবগুলো আমাদের খুব একই সঙ্গে দেখতে হবে। ক্লজ, ক্লজটা কিভাবে হচ্ছে, কন্ডিশনাল সেন্টেন্সটা কিভাবে হচ্ছে। অর্থাৎ ক্লজ মানে হচ্ছে বাক্য অংশ। দুটো, একটা বাক্যে দুটো অংশ থাকবে, দেন সেটি কন্ডিশনাল সেন্টেন্স হবে। এই কন্ডিশনাল সেন্টেন্সটা আমরা আজকে দেখব। এখানে বলছে একটি কন্ডিশনাল সেন্টেন্সে দুটি ক্লজ থাকে। একটি নির্ভরশীল ক্লজ, একটি শর্ত বোঝায়। এই নির্ভরশীল ক্লজে কি বোঝাবে দেখেন, এটা আপনারা সবাই বুঝতে পারবেন, একেবারে অ্যাজ ইজি অজ ওয়াটার হয়ে যাবে আজকে। কন্ডিশনাল সেন্টেন্সে আপনাদের বেসিকে যত সমস্যা ছিল, আজকে আমি আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে। নির্ভরশীল ক্লজে এখানে শর্ত বোঝায় এবং প্রধান ক্লজটি প্রেক্ষাপট বোঝায়। কি বোঝায় বলেন? প্রেক্ষাপট বোঝায়। এদেরকে ইফ ক্লজও বলা হয়। এদেরকে কোন ক্লজ বলা হয়? ইফ ক্লজও বলা হয়। আমরা একটু ভিতরে আসি। দেয়ার আর ফোর টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্স। চার রকমের কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে, চার প্রকার, ফোর টাইপস। এই ফোর টাইপস কি কি দেখেন। ফোর টাইপস এর ভিতরে প্রথমে রয়েছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। প্রথমে আমরা যেটি বলবো সেটি হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। দেখি আমরা একটু, জিরো কন্ডিশনাল সেন্টেন্স। সেকেন্ডে রয়েছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। আমরা অনেক বইতে আপনারা দেখবেন বাজারে প্রচলিত যে গ্রামার গাইড গুলা রয়েছে, এখানে কিন্তু তিনটা কন্ডিশনাল দিয়েছে। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনাল, কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে যায়, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। আমি আপনাদেরকে বলেছি কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে যাবতীয় যত সমস্যা থাকবে, আজকে সব সমস্যার সমাধান আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এন্ড দা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। জিরো কন্ডিশনাল সেন্টেন্সটা কেমন হয় দেখেন। একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স দুটি প্রেজেন্ট সিম্পল ভার্ব অথবা দুটি প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে গঠিত হয়। এই জায়গাটাকে ক্লিয়ার করতে পেরেছেন? একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স দুটি প্রেজেন্ট সিম্পল ভার্ব অথবা দুটি প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে গঠিত হয়। এই জায়গাটা ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে কি দেখতে হবে, এখানে বলেছে যে এই কন্ডিশনাল সেন্টেন্সে প্রেজেন্ট সিম্পল ভার্ব থাকবে দুইটাই, অথবা দুটাই প্রেজেন্ট সিম্পল টেন্স থাকবে, এইটি নিয়ে গঠিত হয়। ইফ ক্লজ এবং অপরটি হচ্ছে মূল ক্লজ। একটি থাকবে ইফ ক্লজ এবং অপরটি হচ্ছে মূল ক্লজ। ক্লজ মানে হচ্ছে বাক্য অংশ, একটা বাক্যে দুইটা অংশ থাকবে, এটাকে বলা হচ্ছে ক্লজ। তো এইখানে দুইটা সিম্পল ভার্ব থাকতে পারে অথবা দুইটা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে গঠিত টেন্সকে বলা হচ্ছে জিরো কন্ডিশনাল। আমরা একটা সেন্টেন্স যদি দেখি, এটা মনে হয় বেশি ক্লিয়ার হবে। দেখেন, ইফ ইউ হিট ওয়াটার। আমরা এই দ্বিতীয় বাক্যটা একটু ভেঙে বুঝি। কি বলছে? ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানিকে তাপ দাও বা গরম করো, ইট বয়েলস, এটি সিদ্ধ হয়। এটি সিদ্ধ হবে না কিন্তু, এখানে বাংলাটা হবে এটি সিদ্ধ হয়। পরবর্তীতে কি আছে দেখি আমরা একটু। আজকের ক্লাসটা কিন্তু আপনারা কেউ কখনো একটু অন্য মনস্ক হবেন না, অমনোযোগী হবেন না, কারণ এখানে সামান্য একটু স্লিপ করলেই কিন্তু বিষয়গুলো বুঝতে খুবই কঠিন হয়ে যাবে। এই বিষয়গুলো একটু আমরা ভালো করে খেয়াল করব, কারণ কন্ডিশনাল সেন্টেন্স তো আমরা গ্রামারের আইটেমের যে একেবারে সহজগুলা সেগুলো কিন্তু অতিক্রম করে আসছি। এখন এই বিষয়গুলো আমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে। জাস্ট ওয়েট এ মিনিট। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই?
আচ্ছা যাক। তো এখানে দেখেন, এখানে বলছে যে একটি জিরো কন্ডিশনালে দুটি প্রেজেন্ট সিম্পল ভার্ব অথবা দুটো প্রেজেন্ট সিম্পল টেন্স, এই জায়গাটা যদি দেখি এখানে দুটো কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স রয়েছে। দুইটা অংশ হয়েছে এখানে, অংশ দুটা কি কি? দুইটা অংশ হচ্ছে, একটি রয়েছে ইফ ইউ হিট ওয়াটার, এই একটি ক্লজ, আরেকটি ক্লজ রয়েছে ইট বয়েলস। দুইটা ক্লজ কিন্তু এই বাক্যে রয়েছে। এবং আমার ডেফিনেশন সংজ্ঞার ভিতরে বলছে যে দুইটা ক্লজই কিন্তু কি হবে? সিম্পল প্রেজেন্ট ভার্ব অথবা টেন্স। এখানে দুইটা ক্লজ, ইফ ইউ হিট ওয়াটার, ইট বয়েলস, এই দুইটা ক্লজই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমার যদি বলি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা প্রথম বাক্যটা যদি একটু বলি, এখানে কি আছে? ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, ওয়াটার রাইজেস ইন দ্য পন্ড, অর্থাৎ পুকুরে পানি বেড়ে যায়। তো এই জিরো কন্ডিশনালে মনে রাখতে হবে দুইটা ক্লজই কিন্তু প্রেজেন্ট সিম্পল ভার্ব অথবা প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে গঠিত হবে। যেমনটি আমরা এক্সাম্পলে পেলাম, যেমন ইফ ইট রেইনস, এই একটি ক্লজ, এই ক্লজটি কোন টেন্স মেইনটেইন করে হয়েছে? এটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট। পরেরটি কি আছে? ওয়াটার রাইজেস ইন দ্য পন্ড, অর্থাৎ পুকুরের পানি বেড়ে যায়। পরেরটি একটু দেখি, ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানিকে তাপ দাও বা গরম করো, ইট বয়েলস, পানি সিদ্ধ হয়ে যায়। এখানে গিয়েছিল বা যাবে এমনটি না, অর্থাৎ জিরো কন্ডিশনালে দুইটা ক্লজ থাকবে। প্রত্যেকটা কন্ডিশনালে কিন্তু দুইটা ক্লজ থাকবে, মনে রাখবেন এই তথ্যগুলো মাথায় গেঁথে রাখবেন। এখানে বলছে যে দুইটা প্রেজেন্ট সিম্পল ভার্ব থাকবে অথবা দুইটা ক্লজই কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে, সহজ কথা যেটা। এখানে স্ট্রাকচার আমরা দেখি, স্ট্রাকচারে কি লেখা আছে দেখেন। স্ট্রাকচারে লিখেছি ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল ডট ডট ডট, অর্থাৎ এখানে আপনার এই ডট মানে ড্যাশে আরো কিছু থাকতে পারে, আর পরবর্তী যে ক্লজটি প্লাস প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ আমার সহজ কথা কি দাঁড়ালো, এখানে দুইটা ক্লজ থাকবে, দুইটা ক্লজই কিন্তু প্রেজেন্ট সিম্পলে থাকবে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকবে। যেমন আমরা টেন্স শিখে এসেছি না, এই দেখেন এখানে বারবার কিন্তু টেন্সের কথাটা উল্লেখ করা হচ্ছে। বারবার কিসের কথা উল্লেখ করা হচ্ছে? টেন্সের কথা উল্লেখ করা হচ্ছে। এজন্য আমরা বারবার বলি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্স ইজ কল্ড দা সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্স ইজ কল্ড দা সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড ভার্ব ইজ কল্ড দা হার্টবিট অফ এ সেন্টেন্স। ভার্ব ইজ কল্ড দা হার্টবিট অফ এ সেন্টেন্স। আমি আপনাদের একটি মাত্র কন্ডিশনাল দেখিয়েছি, সেটি হচ্ছে জিরো কন্ডিশনাল। এই জিরো কন্ডিশনাল কারো কোনো সমস্যা আছে এই জায়গায় বুঝতে? আচ্ছা যদি থাকে আমি আবারও আসবো। দেখেন এইখানে কি বলছি, এখানে আমি বলেছি যে জিরো কন্ডিশনালে দুইটা শর্তমূলক বাক্য থাকবে। দুটো বাক্যই কিন্তু আমার একটা নিয়ম ফলো করে বাক্য দুটো কমপ্লিট করতে হবে, সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ আমার প্রথম ক্লজটি, বাম পাশের ক্লজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, আমার ডান পাশের ক্লজটি সেম কিন্তু ক্লজ হবে। যেমন ইফ ইট রেইনস, এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পরের বাক্যটাও ঠিক তাই হবে। এর গঠন প্রণালী কি হবে? ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, দেখেন ইফ ইট রেইনস, এটা প্রথমে ইফ রয়েছে না, দেখেন ইফ, তারপরে কি আছে? বাক্যটা আছে প্রেজেন্ট সিম্পল। পরে কি আছে? পরে দেখেন এই কমা দেওয়ার পরে আছে ওয়াটার রাইজেস ইন দা পন্ড। পরে কি আছে? ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানিকে গরম করো, ইট বয়েলস, ইট বয়েলস। ইফ ইউ পুশ দা বাটন, ইট লাইটস আপ। এটার অর্থ কি? ইফ ইউ পুশ দা বাটন, যদি তুমি বাটনে পুশ করো, অর্থাৎ বাটন প্রেস করো, ইট লাইটস আপ, মানে আলো জ্বলে ওঠে, আলো জ্বলে ওঠে। এবার আসি, দেখেন জিরো কন্ডিশনালের পরে আমরা আসবো ফার্স্ট কন্ডিশনাল। এই কন্ডিশনাল না জানলে কিন্তু বাক্য বড় বড় তৈরি করা যায় না। এখানে আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন এই জায়গাটা। আমরা এখন পড়বো হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এই ফার্স্ট কন্ডিশনালটা কিভাবে গঠিত হয়, ফার্স্ট কন্ডিশনালটা আমরা কেমন করে কমপ্লিট করব, সেই জায়গাটা আমরা একটু দেখবো। ফার্স্ট কন্ডিশনাল ইটস ভেরি ইম্পর্টেন্ট। জিরো কন্ডিশনাল আমরা শিখলাম, এখন দেখবো ফার্স্ট কন্ডিশনাল। এই জায়গাটা একটু পড়ি, দেখেন ফার্স্ট কন্ডিশনালে সাধারণত ইফ এর পরে একটি প্রেজেন্ট সিম্পল টেন্স এবং তারপর একটি ফিউচার সিম্পল ক্লজ থাকে। এই রকম কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়। এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে, এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে। এই জায়গায় আপনারা অনেকেই বুঝতে পারেননি, আমি এই জায়গাটা আরেকটু ভেঙে বুঝাই। এখানে কি বলছে দেখেন, ফার্স্ট কন্ডিশনালে বলছে ফার্স্ট কন্ডিশনালে সাধারণত ইফ এর পর একটি প্রেজেন্ট সিম্পল টেন্স থাকে। এখানে একটা বাক্য আমরা পড়ে আসি, যেমন ইফ ইট রেইনস, ইফ ইফ এর পরে ইট রয়েছে, ইফ ইট রেইনস টুডে, ইফ ইট রেইনস টুডে, কমা, আই উইল নট গো টু দ্য মার্কেট, অর্থাৎ আজ যদি বৃষ্টি হয়,
আজ যদি বৃষ্টি হয় আমি মার্কেটে যাব না। আই উইল নট বা আই উইল নট অথবা আই ওয়ন্ট গো টু দা মার্কেট। আমি বাজারে যাব না। একটু ভালোভাবে খেয়াল করবেন সবাই এই জায়গাটা। একটি ফার্স্ট কন্ডিশনালে সাধারণত ইফ এর পরে একটি প্রেজেন্ট সিম্পল টেন্স থাকে। দেখেন ইফ এর পরে কিন্তু প্রেজেন্ট সিম্পল, এই জায়গাটুকু দেখেন, এই যে ইফ ইট রেইনস টুডে, এই জায়গাটা কি, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো কি আছে, প্রথম আমার ক্লজটা প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। প্রথম ক্লজটা ভালোভাবে বুঝবেন সবাই। প্রথম ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং তারপর একটি ফিউচার সিম্পল অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্স, কমা দেওয়ার পরে সেকেন্ড যে ক্লজটি থাকবে এটি হবে ফিউচার সিম্পল ক্লজ। এই রকম কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়। এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে। কি বলেছে, এই বাক্যটার অর্থ কি? এই বাক্যর অর্থ হচ্ছে ইফ ইট রেইনস টুডে, অর্থাৎ আজ যদি বৃষ্টি হয়, আই ওন্ট গো টু, আই উইল নট গো টু দা মার্কেট, অথবা আই ওন্ট গো টু দা মার্কেট, আমি বাজারে যাব না। অর্থাৎ বৃষ্টি আজ হবে কিনা এটা কিন্তু নিশ্চিত না, এটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। এই জন্য বলছে এইরকম কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়। অর্থাৎ আজ বৃষ্টি হতেও পারে নাও পারে, আর যদি বৃষ্টি হয় তাহলে আমি বাজারে যাব না। অর্থাৎ বলছে যে এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে। এখানে আমরা স্ট্রাকচারটা যদি একটু খেয়াল করি, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, এইটুক কোনটুক হলো ইফ ইট রেইনস, এইটা কিন্তু ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। এখানে একটু ভালোভাবে নিবেন সবাই, এই বিষয়টা খুব মানে মজার একটা বিষয়। কন্ডিশনাল সেন্টেন্স প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে কি বলছে, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, সেই জায়গাটুকু এইটা আমার হয়ে গেল। পরবর্তীতে কি আছে দেখেন, পরবর্তীতে এখানে এই যে ডট ডট ডট, অর্থাৎ এই ড্যাশে কিন্তু কি বসবে, এখানে আমি কমা দিলাম যে ইফ ইট রেইনস টুডে, পরের ক্লজ হবে উইল প্লাস ইনফিনিটিভ। দেখেন এই যে আই উইল নট গো টু দা মার্কেট, অর্থাৎ এখানে কিন্তু আমি বাজারে যাব না। এই জায়গাটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, এখানে কি বলছে, এখানে বলছে যে প্রথমে একটি ইফ যুক্ত ক্লজ থাকবে, যেমন ইফ ইট রেইনস টুডে, তারপর কি বসবে, আই উইল নট, অর্থাৎ এখানে একটি শর্তমূলক বাক্য থাকবে। এই শর্তটা কি থাকবে, ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা বর্ণনা করবে। আমরা যদি আরো একটু নিয়ে আলোচনা করি, যেমন ইফ আই হ্যাভ এনাফ মানি, আমার যদি অনেক টাকা থাকতো, অর্থাৎ টাকা কিন্তু আমার নাই, আমি কিন্তু কল্পনা করতেছি যে আমার যদি অনেক টাকা থাকতো, আমার অনেক টাকা থাকলে আমি কি করতাম, আই উইল হেল্প দা পুয়ার, আই উইল হেল্প দা পুয়ার, আই উইল হেল্প দা পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করব। পরে একটু দেখি, ইফ ইউ ডোন্ট লিভ সুন, যদি তুমি দ্রুত এই জায়গা ত্যাগ না করো, ইউ উইল মিস দ্য ট্রেন, অর্থাৎ এই মুহূর্তে তুমি স্থান ত্যাগ করো, তাহলে তুমি ট্রেনটি ধরতে পারবে। অর্থাৎ এই যে ফার্স্ট কন্ডিশনাল, প্রথম কথা এটা হচ্ছে শর্তমূলক বাক্য, এবং এটা কিসের শর্ত, ভবিষ্যতে এমন কিছু হতে পারে। যেমন এই থার্ড বাক্যটা যদি আমরা দেখি, ইফ ইউ ডোন্ট লিভ সুন, যদি তুমি দ্রুত এখান থেকে না যাও, অর্থাৎ লিভ মানে ত্যাগ করা, এখান থেকে জায়গাটা ত্যাগ না করো, ইউ উইল মিস দ্য ট্রেন, অর্থাৎ ট্রেনটা কিন্তু এখনো ছেড়ে পারেনি, ভবিষ্যতে হতে পারে, মানে তুমি এই জায়গা এখন ত্যাগ না করলে ট্রেনটি মিস করবে। অর্থাৎ এখানে কি বলছে, ফার্স্ট কন্ডিশনালে সাধারণত ইফ এর পরে একটি প্রেজেন্ট সিম্পল টেন্স এবং তারপর একটি ফিউচার সিম্পল ক্লজ থাকে। এইরকম কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়। এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে। যদি বৃষ্টি হয় তাহলে আমি বাজারে যাব না, আমার যদি অনেক টাকা থাকতো আমি গরিবদের সাহায্য করতাম, আমি গরিবদের সাহায্য করতাম। অর্থাৎ এইখানে কি হলো, এইখানে বিষয়টা হলো যে ভবিষ্যতের একটি ঘটনা, এটা সম্ভাব্য ঘটনা, ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে। যদি আজ বৃষ্টি হয়, তার মানে কি বৃষ্টি আজ হতেও পারে নাও পারে, বৃষ্টি তো আমাদের হাতে না, এটা উপর আল্লাহর হাতে। অর্থাৎ আজকে মেঘ করে যদি বৃষ্টি হয় তাহলে আমি বাজারে যাব না, যদি আমার অনেক টাকা হয় কোনোদিন আমি গরিবদের সাহায্য করব। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। দেখেন আমরা কিন্তু ধাপে ধাপে এগোচ্ছি। এখানে আমরা জিরো কন্ডিশনালে কি পড়েছিলাম, জিরো কন্ডিশনালে দুইটা ক্লজ থাকবে, দুইটা ক্লজই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। কেমন, আমরা একটু উদাহরণ দেখি। ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস অপর ক্লজটিও কিন্তু প্রেজেন্ট সিম্পল। কিভাবে এটা হচ্ছে, ইফ ইউ হিট ওয়াটার, অর্থাৎ যদি তুমি পানি গরম করো, ইট বয়েলস,
দুটো ক্লজই কিন্তু আমার এখানে সিম্পল টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে গঠিত হয়েছে। ইফ ইট রেইনস, যদি আজ বৃষ্টি হয়। ওয়াটার রাইজেস ইন দ্য পন্ড। ইফ ইউ পুশ দ্য বাটন, যদি তুমি বাটনটা পুশ করো। ইট লাইটস আপ, আলো জ্বেলে ওঠে। অর্থাৎ দুইটা ক্লজই কিন্তু এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। আচ্ছা, আমরা ফার্স্ট কন্ডিশনালে কি জানলাম? আমরা ফার্স্ট কন্ডিশনালে জেনেছি যে ইফ এর পরে একটি প্রেজেন্ট সিম্পল টেন্স এবং তারপর একটি ফিউচার সিম্পল ক্লজ থাকে। এই রকম কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু ব্যবহৃত হয়। যেমন কি, ইফ ইউ ডোন্ট লিভ লিভ সুন, ইউ উইল মিস দ্য ট্রেন। ইফ আই হ্যাভ এনাফ মানি, আই উইল হেল্প দ্য পুর। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালটি এখানে ভবিষ্যতের শর্তমূলক কোনো বাক্য বোঝাবে। সেকেন্ড কন্ডিশনালটি ভবিষ্যতের কোনো শর্ত অর্থাৎ সম্ভাব্য ঘটনা, এই বিষয়টা ঘটতে পারে, এই বিষয়টা হতে পারে। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনাল ইফ এর পরে পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয় এবং তারপর উড এবং ইনফিনিটিভ ব্যবহার করা হয়। আমরা কয়টা কন্ডিশনাল পড়েছি? জিরো কন্ডিশনাল পড়লাম, ফার্স্ট কন্ডিশনাল পড়লাম, এখন আমরা পড়তেছি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ দ্বিতীয় শর্তমূলক বাক্য। দ্বিতীয় শর্তমূলক বাক্য, এই দ্বিতীয় শর্তমূলক বাক্যটা আমরা খুব ভালোভাবে গুরুত্ব সহকারে দেখব। দেখবেন একবারেই ক্লিয়ার হয়ে গেছে। ইফ এর পর পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়, অর্থাৎ মনে রাখবেন ইফ এর পরে পাস্ট সিম্পল ফর্ম এবং তারপর উড এবং ইনফিনিটিভ ব্যবহার করা হয়। উড এবং ইনফিনিটিভ ব্যবহার করে, ইনফিনিটিভ মনে আছে তো, টু যুক্ত ভার্ব। অর্থাৎ ইফ এর পরে পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয় এবং তারপর উড এবং ইনফিনিটিভ ব্যবহার করা হয়। আমরা একটা এক্সাম্পল দেখে আসি। তো এখানে ইনফিনিটিভ বাদ দিয়ে আমরা যদি বলি যে, কি বলবো, উড এবং অবজেক্ট অথবা এক্সটেনশন ব্যবহার করা হয়, এটাও কিন্তু হবে। কেন হবে দেখেন, আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। যেমন ইফ আই ওয়ান দ্য লটারি, আমি যদি লটারি জিততে পারতাম বা জিততাম, আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতাম। ইফ আই মেট দ্য প্রাইম মিনিস্টার, যদি আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারতাম, আই উড হাগ হার। ইফ উই ওয়ার্ক হার্ড, হি উড শাইন ইন লাইফ। ইফ হি ওয়ার্ক হার্ড, দেখেন এখানে ওয়ার্ক এর সঙ্গে ইডি যোগ হয়েছে। ইফ হি ওয়ার্ক হার্ড, হি উড শাইন ইন লাইফ, যদি সে কঠোর পরিশ্রম করত, সে জীবনে উন্নতি করত। সে কি করতো বলেন তো? জীবনে উন্নতি করত। এখানে কি হচ্ছে দেখেন, এখানে ইফ প্লাস সিম্পল পাস্ট, এটা আমরা মিলে কিনা দেখেন, সংজ্ঞার সঙ্গে আমার এখানে মিলাতে হবে। কি বলছে? ইফ হি ওয়ার্ক হার্ড, দেখেন এইখানে কিন্তু আমি ইফ প্লাস পাস্ট সিম্পল, অর্থাৎ এই যে ক্লজটা, এই ক্লজটা কিন্তু ইফ যুক্ত পাস্ট ইনডেফিনিট টেন্স। ইফ যুক্ত পাস্ট সিম্পল অথবা ইফ যুক্ত পাস্ট ইনডেফিনিট টেন্স। ভালোভাবে এটা একটু দেখবেন কিভাবে। here you can see, if he worked hard, অর্থাৎ ইফ যুক্ত পাস্ট ইনডেফিনিট, পরে কি আছে? উড। দেখেন পরে এখানে হি উড শাইন ইন লাইফ, হি উড শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করত। হি উড শাইন ইন লাইফ, অর্থাৎ সে জীবনে উন্নতি করত। কি করত? জীবনে উন্নতি করত। এটা একটু ভালোভাবে এখানে নিতে হবে যে সেকেন্ড কন্ডিশনালে কি বলছে, ইফ এর পর পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয় এবং তারপর উড এবং ইনফিনিটিভ ব্যবহার করা হয়। দেখেন এই যে সেকেন্ড কন্ডিশনালে এখানে উড ব্যবহার করা হয়েছে, কি ব্যবহার করা হয়েছে? উড। আর ইনফিনিটিভ কেন বলছে? যে ইফ হি ওয়ার্ক হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করতো মানে অতীতে, হি উড শাইন ইন লাইফ, তাহলে সে জীবনে উন্নতি করত। এখানে ভার্বে, যেমন আই ওয়ান্ট টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে চাই, আমি যদি এইটুকু বলি যে আমি স্কুলে যেতে, এখানে কিন্তু আমার বাক্যটা সম্পূর্ণ হলো না। তো এই যে টু যুক্ত ভার্ব, ভার্বের আগে টু যোগ করে ইনফিনিটিভ করা হচ্ছে, এখানেও কিন্তু ঠিক তদ্রূপ একটা ফেল সেখানে আসছে, যে পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা এবং তারপর উড এবং ইনফিনিটিভ ব্যবহার করা। স্ট্রাকচার কেমন? ইফ প্লাস পাস্ট সিম্পল, এই বাক্যটুকু কিন্তু ইফ প্লাস পাস্ট সিম্পল। এই যে ইফ হি ওয়ার্কড হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করতো, তাহলে কি হতো? হি উড শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করত। আনুষ্ঠানিক লেখায় আই, হি, সি এর সাথে অজয়ের পরিবর্তে অয়ার ব্যবহার করতে হবে। সেকেন্ড কন্ডিশনালে দুটি ব্যবহার আছে। সেকেন্ড কন্ডিশনালে সাধারণত ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হবার কোনো সম্ভাবনা নেই, হতে পারতো কিন্তু আসলে হয়নি, অর্থ প্রদান করে এই কন্ডিশনাল। কি বলেছে এখানে দেখেন, খুব সুন্দর একটি লেখা। আনুষ্ঠানিক লেখায় আই, হি, সি এর সাথে ওয়াজ ব্যবহার করা হয়
এর সাথে কি ব্যবহার করা হয় বলেন তো? অজ। এর সাথে কি ব্যবহার করা হয়? অজ। কিন্তু আই হি সি এর অজের পরিবর্তে ওয়ার ব্যবহার করা হয়। এই সেকেন্ড কন্ডিশনালে দুটি ব্যবহার আছে। সেকেন্ড কন্ডিশনালে সাধারণত ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হবার কোনো সম্ভাবনা নেই। হতে পারতো কিন্তু হয়নি, এই অর্থ প্রদান করে এই কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্স গুলো যেমন ইফ আই ওন দা লটারি, দেখেন আমি যদি লটারি জিততাম তার মানে আমি জিততে পারিনি। আই উড হেল্প দা পুয়ার, আমি গরিবদের সাহায্য করতাম, তার মানে আমি লটারিও জিততে পারিনি, গরিবদেরও আমি কিন্তু সাহায্য করতে পারিনি। এখানে একটি বিষয় আমরা খেয়াল করি, সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার বর্তমানের কোনো ঘটনা যা অসম্ভব বা সত্য নয় তাও বোঝাতে ব্যবহৃত হতে পারে, সেই জায়গাটা আমরা একটু দেখবো। যেমন ইফ আই হ্যাড হিড অ্যাড্রেস, যদি আমি তার ঠিকানা পেতাম, আই উড গো টু মিট হিম, আমি তার সঙ্গে দেখা করতে যেতাম। তার মানে কি বোঝাচ্ছে? আমি তার ঠিকানাও পাইনি, তার সঙ্গে আমি দেখাও করিনি। এই যে জায়গাটা এখানে বলছে যে সেকেন্ড কন্ডিশনে সাধারণত ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হবার কোনো সম্ভাবনা নেই কিন্তু হতে পারতো। অর্থাৎ আমি যদি তার ঠিকানা পেতাম তাহলে আমি তার সাথে দেখা করতে যেতাম, তাহলে তার সাথে আমি কথা বলতাম, এমন একটা সেন্স কিন্তু এই সেকেন্ড কন্ডিশনালে বুঝাচ্ছে। তো এখানে কি বলছে, সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার বর্তমানে কোনো ঘটনা যা অসম্ভব বা সত্য নয় তাও বোঝাতে ব্যবহৃত হচ্ছে। যেমন কিভাবে হচ্ছে, যেমন ইফ আই ওয়ার ইউ, দেখেন এই জায়গাটায় আমি একটা জায়গায় কথা বলে আসছি যে আনুষ্ঠানিক লেখায় আই হি সি এরপরে ওয়াজ ব্যবহৃত হয়, কিন্তু এখানে ওয়ার কোথায় বসছে দেখেন, এখানে ওয়ার বসছে এই যে ইফ আই ওয়ার ইউ, অর্থাৎ অবাস্তব কল্পনা বোঝালে সেই জায়গায় এই ভার্ব চেঞ্জ হয়ে যাবে। এখানে আই এর পরে ওয়াজ বসে না, আই এর পরে কখনো কি ওয়ার বসে? কিন্তু এখানে দেখেন আনুষ্ঠানিক লেখায় আই সি ই এরপরে ওয়াজের পরিবর্তে ওয়ার ব্যবহৃত হয়। যেমন ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম। দেখেন এই ধরনের বাক্য আমরা, এটাও এখান থেকে আপনার আমাদের শিখে যেতে হবে যে এই ধরনের বাক্য আমরা কিভাবে করব। আমি যদি তুমি হতাম তখন কি করতে হবে? ইফ আই ওয়ার ইউ, এখানে ইফ আই ওয়াজ ইউ না। যেমন আমি যদি পাখি হতাম, অবাস্তব কল্পনা, মানুষ কখনো পাখি হতে পারে না। তো এই জায়গাটা আমরা কি বলবো? ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ বার্ড। তো এখানে কি বসেছে? ইফ আই ওয়ার ইউ আই উড নেভার গো আউট উইথ হিম, আমি যদি তুমি হতাম আমি কখনো তার সাথে বাইরে যেতাম না। ইফ আই হ্যাড হিড অ্যাড্রেস, ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস, আমি যদি তার ঠিকানা পাইতাম, আই উড গো টু মিট। ইফ আই হ্যাড এ প্ল্যান আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। অর্থাৎ এখানে কি বলছে, এখানে বলছে যে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারে বর্তমানের কোনো ঘটনা বা অসম্ভব বা সত্য নয় তাও বোঝাতে এটি ব্যবহৃত হয়। অর্থাৎ অসম্ভব ঘটনা, যেমন ইফ আই ওয়ার ইউ, এবং এই জায়গাটা মনে রাখবেন এখানে ভার্ব চেঞ্জ হয়ে যাবে। ভার্ব কিভাবে চেঞ্জ হবে? যেমন এইখানে এই যে দেখেন এই লাইনটাতে বলা হয়েছে যে কি বলছে এখানে, আনুষ্ঠানিক লেখায় আমরা ব্যবহার করি আই হি সি, কিন্তু সেকেন্ড কন্ডিশনারে এই অবাস্তব কল্পনার জন্য অজের পরিবর্তে ওয়ার ব্যবহৃত হয়। এই জায়গাটা দেখেন আমি একটু কালার করে দিলাম, গ্রিন কালার দিয়ে হাইলাইট করলাম। অজের পরিবর্তে কি ব্যবহৃত হবে? ওয়ার। এটা কোথায় বসবে অবাস্তব কল্পনার ক্ষেত্রে? সেকেন্ড কন্ডিশনালে বসবে। কোথায় বসবে বলেন? সেকেন্ড কন্ডিশনালে এটি বসবে। ইফ আই হ্যাড এ প্ল্যান আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। ইফ আই ওয়ার ইউ আই উড নেভার গো আউট উইথ হিম। ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস আই উড গো টু মিট হিম। থার্ড কন্ডিশনালে কি হলো দেখেন, থার্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স। এই ডেফিনেশনটা আমাদের সবার খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করতে হবে। এখানে কি বলছে, থার্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স। আমরা এক্সাম্পল দেখে আসি। আমরা এক্সাম্পল কি দেখবো? ইফ আই হ্যাড বিন ইন ইওর পজিশন। এই জন্য আমি বলছিলাম যে টেন্সটা আমাদের খুব ভালো করে ধরতে হবে, টেন্স না ধরলে কন্ডিশনাল ক্লজ এগুলো বোঝা যাবে না। এখানে কি বলছে, থার্ড কন্ডিশনালে ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকে। এখন পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কেমন, পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা কি, বাংলা ক্রিয়া শেষে কি থাকে, এগুলো যদি আমাদের মনে না থাকে আমরা এখানে কিচ্ছু বুঝতে পারবো না। তো পাস্ট পারফেক্ট টেন্স আমি আপনাদের পড়িয়েছি, নিশ্চয়ই এখানে প্রত্যেকটা টেন্স আপনাদের কিন্তু মনে থাকার কথা। তো কি বলছে, থার্ড কন্ডিশনালে ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স এবং তারপর উড হ্যাভ এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশে পাস্ট পার্টিসিপেল ব্যবহার করা হয়। সেন্টেন্সের দ্বিতীয় অংশে কি ব্যবহার করা হয়? পাস্ট পার্টিসিপেল ব্যবহার করা হয়। অর্থাৎ স্ট্রাকচারে কি হবে, ইফ প্লাস পাস্ট পারফেক্ট। এই দেখেন
প্রথম ক্লজে কি থাকবে? প্রথম ক্লজে থাকবে হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। তারপর কি থাকবে? কমার পরের অংশে উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল ফর্ম। উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। একটু আমরা দেখি, এই যে প্রথম অংশে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, দেখেন তো এটা আছে কিনা। ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, ইফ হি হ্যাড লেফট দ্য প্লেস, ইফ ইউ হ্যাড ড্রিভেন দ্য ফাস্ট, সরি ইউ, ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, যদি তুমি দ্রুত গাড়ি চালাইতে, ইউ উডেন্ট হ্যাভ মিস দ্য মিটিং, তুমি মিটিং মিস করতে না। ইফ হি হ্যাড লেফট দ্য প্লেস, যদি সে জায়গাটি ত্যাগ করত, হি উড হ্যাভ বট দ্য প্লেস। অর্থাৎ এখানে আমার কি বলছে, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, দেখেন এই জায়গাটুকু কিন্তু পাস্ট পারফেক্টের নিয়ম অনুসারে হয়েছে। পাস্ট পারফেক্টের নিয়ম অনুসারে এটা কমপ্লিট করা হয়েছে কি, ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। আমরা তো এটাই জানি পাস্ট পারফেক্ট টেন্স, যেমন আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড ইটেন রাইস, এখানেও দেখেন সেই জায়গাটুকু কিন্তু এখানে কভার করেছে। ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, যদি তুমি আরো একটু দ্রুত চালাতে, ইউ উডেন্ট হ্যাভ, ইউ উড নট হ্যাভ মিসড দ্য মিটিং, তাহলে তুমি মিটিংটি মিস করতে না। অর্থাৎ এখানে কি বলছে, দি থার্ড, থার্ড কন্ডিশনালে ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকে। এই দেখেন ইফ, এই যে ইফ রয়েছে এখানে, ইফ এর পরে কি আছে, ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, এই বাক্য কিন্তু পাস্ট পারফেক্টে হয়েছে। তাই বলছে ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স এবং তারপর উড হ্যাভ, এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশে পাস্ট পার্টিসিপেল হয়। কি হয়? পাস্ট পার্টিসিপেল। দেখেন এখানে উড হ্যাভ হয়েছে। উড হ্যাভ এখানে যেহেতু বাক্যটি নেগেটিভ একটি সেন্স বোঝাচ্ছে, উড নট হ্যাভ বা উডেন্ট হ্যাভ। ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, তারপর কি বসেছে, তারপরে এখানে উড হ্যাভ, অর্থাৎ এই যে ইউ উডেন্ট হ্যাভ, তারপর কি আছে, পাস্ট পার্টিসিপেল ফর্ম। পাস্ট পার্টিসিপেল একটা রুল, যেমন ইউ উডেন্ট হ্যাভ মিসড দ্য ট্রেন, অর্থাৎ শুড নট, উড নট বা শুড বা উড প্লাস হ্যাভ, তারপর ভি3। যেমন ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, যদি আমি তোমার জায়গায় থাকতাম, আই উড নট হ্যাভ গন দেয়ার, তাহলে আমি সেখানে যেতাম না। একটু ভালো করে এই থার্ড কন্ডিশনালটা আমরা একটু দেখি। এখানে দেখেন বলছে যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, এখানে কি আছে, প্রথমে ইফ আছে, তারপর কি আছে, পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে এই বাক্যটুকু হয়েছে, এই ক্লজটুকু কি, আই হ্যাড বিন ইন ইউর পজিশন, যদি আমি তোমার জায়গায়। দেখেন এই বিন কোথা থেকে এসেছে জানেন? এটা কিন্তু স্যার একটা ক্লাস আমি দেখেছিলাম আপনাদের, এগুলো খুব সুন্দর করে পড়িয়ে দিয়েছে, ফ্রি ক্লাসগুলো তো এই ক্লাসগুলো নেই। এই বিন কোথা থেকে আসলো? আমরা কি জানি, আমরা জানি হ্যাড এর পরে ভি3 বসে। তো এখানে এই বি থেকে এসেছে বিন, অর্থাৎ ইফ আই হ্যাড বিন ইন ইয়োর পজিশন, যদি তোমার জায়গায় হতাম, তোমার পজিশনে থাকতাম, আই উড নট হ্যাভ, দেখেন এই যে এই জায়গাটুকু ভালো করে একটু বুঝি, উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো এই যে উড বসেছে না, আই উড নট অর্থাৎ নেগেটিভ, তারপর কি হ্যাভ বসেছে, আর এই গন কেন আসলো, কারণ এখানে বলছে পাস্ট পার্টিসিপেল। তো পাস্ট পার্টিসিপেল মানে কি, এখানে ভি3, আই উড নট হ্যাভ গন দেয়ার, আমি সেখানে যেতাম না। কন্ডিশনাল সেন্টেন্সটা আপনার কাছে প্রথমে একটু কঠিন মনে হতে পারে, আপনারা রেকর্ড ক্লাসগুলো আর একটু দেখবেন। এবং এখানে আমি আরো একবার একটু উপরে যে বিষয়গুলো একটু রিপিট করে আসবো জিরো কন্ডিশনাল থেকে, যে এই কন্ডিশনাল সেন্টেন্সটা একেবারে শুরু থেকে যেন আপনাদের যারা শেষে জয়েন করেছেন সবার জন্য একটু বুঝতে সুবিধা হয়। থার্ড কন্ডিশনালে কি বলছে তাহলে? থার্ড কন্ডিশনালে ইফ এর পরিবর্তে, সরি ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স এবং তারপর উড হ্যাভ এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশে পাস্ট পার্টিসিপেল ব্যবহৃত হয়। ইফ প্লাস পাস্ট পারফেক্ট, তারপর কি সেকেন্ড কন্ডিশনালে উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। থার্ড কন্ডিশনাল সাধারণত অতীত সম্পর্কে কথা বলে। থার্ড কন্ডিশনাল এই দেখেন, ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, যদি আমি তোমার জায়গায় থাকতাম, মানে এখন না, অতীতে থাকতাম। তাই বলছে থার্ড কন্ডিশনাল অতীত সম্পর্কে কথা বলে এবং এমন একটি ঘটনা বর্ণনা করে যা ঘটেনি এবং ঘটনাটির ফলাফল কল্পনা করে। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি সেখানে যেতাম না, আমি কিন্তু সে জায়গায় এখনো যেতে পারিনি।
অর্থাৎ থার্ড কন্ডিশনাল অতীত সম্পর্কে কথা বলে এবং এমন একটি ঘটনা বর্ণনা করে যা ঘটেনি এবং ঘটনাটির ফলাফল কল্পনা করে। ঘটনাটির কি করে? ফলাফল কল্পনা করে, যে এটা আমি এখনো হাতে পাইনি, কিন্তু যদি পেতাম। যদি তুমি দ্রুত গাড়ি চালাইতে, তাহলে তুমি মিটিংটি মিস করতে না। অর্থাৎ এখানে একটা কল্পনার মানে ফলাফল কিন্তু আমরা বুঝতে পারছি থার্ড কন্ডিশনালে। তাহলে আমরা পেলাম কন্ডিশনাল মূলত কয় প্রকার। আমরা কন্ডিশনাল সেন্টেন্সে দেখেছি দেয়ার আর ফোর টাইপস অফ কন্ডিশনাল। কয়টা টাইপ রয়েছে? ফোর টাইপস। এই ফোর টাইপস কি কি? ফোর টাইপস কন্ডিশনাল সেন্টেন্সের প্রথমে রয়েছে হচ্ছে জিরো কন্ডিশনাল। কি রয়েছে দেখেন? জিরো কন্ডিশনাল। তারপর রয়েছে ফার্স্ট কন্ডিশনালস, সেকেন্ড কন্ডিশনালস এন্ড থার্ড কন্ডিশনাল। আমরা অনেক বইতে কিন্তু মাত্র তিনটা কন্ডিশনাল পেয়ে থাকি, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, কিন্তু আরো একটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে যায়, সেটি হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। কি হবে বলেন? জিরো কন্ডিশনাল। আমরা এক নজরে সবগুলো একটু দেখে যাই। একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স মূলত দুটি প্রেজেন্ট সিম্পল ভার্ব অথবা টেন্স নিয়ে গঠিত হয়। ইফ ক্লজ এবং অপরটি হচ্ছে মূল ক্লজ। ইফ ক্লজ এবং অপরটি হচ্ছে মূল ক্লজ। এখানে আপনারা মনে রাখবেন দুটোই কিন্তু আমার, দুটো ক্লজ, দুটো বাক্যই থাকবে হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে। জিরো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত সত্য এবং অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। এটা তখনও ব্যবহৃত হয় যখন ফলাফলটি সবসময় হবে। কেমন? ইফ ইট রেইনস, ওয়াটার রাইসেস ইন দ্য পন্ড। ইফ ইউ হিট ওয়াটার, ইট বয়েলস। অর্থাৎ তুমি পানি গরম করলে এটা সিদ্ধ হবে, বর্ষা হলে পুকুরে পানি বাড়বে। অর্থাৎ ফলাফলটি সবসময় সত্য হয়। এমন জায়গায় কিন্তু আমরা এই সিম্পল প্রেজেন্ট আর জিরো কন্ডিশনাল ব্যবহার করব। ইফ ইউ পুশ দ্য বাটন, ইট লাইটস আপ। অর্থাৎ এই জিরো কন্ডিশনাল সম্পর্কে কি আপনারা বুঝতে পেরেছেন যে জিরো কন্ডিশনালটা কোন জায়গায় আমরা ব্যবহার করব? এটি জিরো কন্ডিশনাল দুটি প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা সিম্পল ভার্ব নিয়ে গঠিত হয়। একটি ইফ ক্লজ এবং অপরটি হচ্ছে মূল ক্লজ। একটি হচ্ছে ইফ ক্লজ, অপরটি হচ্ছে মূল ক্লজ। দেখেন এখানে একটা ইফ ক্লজ রয়েছে, ইফ ইট রেইনস। এর অর্থ কি? যদি বৃষ্টি হয়। আর মূল ক্লজ কোনটি? ওয়াটার রাইজেস ইন দ্য পন্ড। ইফ ইউ হিট ওয়াটার, এটি হচ্ছে ইফ ক্লজ। আর মূল ক্লজ রয়েছে ইট বয়েলস। ইফ ইউ পুশ দ্য বাটন, ইট লাইটস আপ। ফার্স্ট কন্ডিশনাল। জিরো কন্ডিশনালের পরে কি আসবে? ফার্স্ট কন্ডিশনাল। হ্যার ইউ ক্যান সি, ফার্স্ট কন্ডিশনালে সাধারণত ইফ এর পরে একটি প্রেজেন্ট সিম্পল টেন্স এবং তারপরে একটি ফিউচার সিম্পল ক্লজ থাকে। এইরকম কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে হতে পারে। এটা ভালোভাবে খেয়াল করবেন, ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়। এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে। এটা কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়, সম্ভাব্য ঘটনা বর্ণনা করে। ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস উইল প্লাস এক্সটেনশন। যেমন বলছে যে ইফ ইট রেইনস টুডে, যদি আজ বৃষ্টি হয়। অর্থাৎ এই জায়গাটা দেখেন সাধারণ ভবিষ্যতে, সাধারণত ভবিষ্যতে হতে পারে। যদি আজ বৃষ্টি হয়, এখনো কিন্তু বৃষ্টি হয়ে পারেনি, বৃষ্টি নেমে পারেনি। যদি বৃষ্টি হয়, আই উইল নট গো টু মার্কেট, তাহলে আমি বাজারে যাব না। অর্থাৎ এমন কিছু ভবিষ্যতে হতে পারে, এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়। এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে। এটা কি করে? এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে, অর্থাৎ সেই বিষয়টা হতে পারে বা ঘটতে পারে। এটা হচ্ছে কোন কন্ডিশনাল? ফার্স্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালে কি হবে? ইফ এর পরে পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয় এবং তারপর উড এবং ইনফিনিটিভ ব্যবহার করা হয়। আনুষ্ঠানিক লেখায় আই, হি, সি এর সাথে ওয়াজ ব্যবহার করি, কিন্তু এর পরিবর্তে আমরা ওয়ার ব্যবহার করতে পারবো। তার উদাহরণ কি? যেমন ইফ আই ওয়ার ইউ। কি আছে দেখেন? ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড নেভার গো আউট উইথ হিম, তাহলে আমি তার সঙ্গে বাইরে যেতাম না বা যেতাম না। তো এটি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। সাধারণত ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হবার কোনো সম্ভাবনা নেই। হতে পারত, কিন্তু আসলে হয়নি। কি আছে বলেন? হতে পারতো কিন্তু আসলে হয়নি। অর্থ প্রদান করে এই কন্ডিশনাল। যেমন ইফ আই ওন দা লটারি, ইফ আই ওন দা লটারি, যদি আমি লটারি জিততাম, আই উড হেল্প দা পুয়ার। দেখেছেন এই জায়গাটা কিন্তু কত সুন্দর। কন্ডিশনাল, যে সেকেন্ড কন্ডিশন সাধারণত ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হবার কোনো সম্ভাবনাই নেই। আমি লটারি জিততাম, তার মানে কি আমি লটারি এখনো জিততে পারিনি, জিতিনি। হতে পারতো কিন্তু আসলে হয়নি, এমন অর্থ প্রদান করে। সেখানে এই সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করে। সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার বর্তমানের কোনো ঘটনা যা অসম্ভব বা সত্য নয় তা বোঝাতেও ব্যবহৃত। যেমন ইফ আই ওয়ার ইউ, এই ঘটনাগুলো কখনো সত্য হয় না। আমি যদি তুমি হতাম, আমি যদি কি হতাম বলেন? আমি যদি তুমি হতাম।
ইফ আই ওয়ার ইউ, আই উড নেভার গো আউট উইথ হিম। দেন লাস্টে পড়িয়েছি থার্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স। দেখেন একবারে কিন্তু এই বিষয়গুলো যারা একেবারেই নতুন, যারা বলছেন যে স্যার বেসিক গ্রামার আমি বুঝি না বা পারি না, আমার ইংলিশে একেবারেই দুর্বল, এই রেকর্ড ক্লাসগুলো বারবার দেখবেন। রেকর্ড ক্লাসগুলো বারবার দেখলে কি হবে, যে জায়গাটা আপনি হয়তো এখন বুঝতে পারেন ওটা পরবর্তীতে আপনি যখন দেখবেন খুব অবসর সময় নিরিবিলি সময় আপনি বুঝতে পারবেন। এবং আপনার কাছে যদি স্যারের বইটা থেকে থাকে স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটা একবার একটু বের করে দেখবেন। অনেকেই দেখলাম বই অর্ডার করে অলরেডি ব্যাচের ভিতরে যারা যারা শেষের দিকে জয়েন করেছেন সবাই কম বেশি বই নিয়েছেন। কিন্তু এখানে যারা বই এখনো নেননি, আপনারা বইটা নিবেন। বই একটা হার্ড কপি, বই একটা দলিল। এই বই থাকলে আপনার কি হবে, সবসময় আপনি রেকর্ড ক্লাস, আপনার ফোনে চার্জ নেই, আপনার নেট নেই, কানেকশন নেই, আপনি আমার ক্লাস দেখতে পারছেন না। কিন্তু আপনার কাছে যদি একটা বই থাকে, বই কিন্তু আপনার কাছে সবসময় থাকবে। বই কিন্তু আপনি ওটা কারেন্ট লাগবে না, ওটা নেট সংযোগ লাগবে না, ওটা ফোনে চার্জ থাকা লাগবে না, আপনি বইটা পড়তে পারবেন। সো কি করতে হবে, এই বইটা আপনাকে অবশ্যই অবশ্যই কালেক্ট করতে হবে। তো থার্ড কন্ডিশনালে আসি। থার্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স এবং তারপর উড হ্যাভ এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশে পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হবে। আমরা যদি একটা উদাহরণ দেখি, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়েছে ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট। ইফ ইউ হ্যাড, দেখেন এই যে সাবজেক্ট ইউ এরপরে হ্যাড বসেছে এবং এরপরে ভার্বের ভি থ্রি ফর্ম বসেছে, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি এটি পাস্ট পারফেক্ট টেন্স। আবার একটু দেখেন, সাবজেক্ট ইউ বসেছে, তারপরে এখানে হ্যাড বসেছে এবং ভার্বের ভি থ্রি ফর্ম বসেছে। আমি উদাহরণ দিয়েছিলাম যেমন আই হ্যাড ইটেন রাইস। আই হ্যাড ইটেন রাইস, এই জায়গায় কিন্তু স্যার আপনাদের একটা কথা বলেছিল, সোহাগ স্যার। কথাটা কি, পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা বাক্য এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের বাংলা বাক্য সেম। কিভাবে হয়, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। এই জায়গাটা ভালোভাবে সবাই মনোযোগ দিয়ে একটু শুনবেন প্লিজ। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আবার যদি বলি আই হ্যাড ইটেন রাইস, এইটারও কিন্তু বাংলা বাক্যে কখনো পার্থক্য করা যাবে না। এখানে কি হবে, এইটাও কিন্তু আমি ভাত খেয়েছিলাম। কিন্তু যখন ইংলিশে আপনি ট্রান্সলেট করবেন, তখন আপনার এই দুইটা জায়গায় দুই রকম হয়ে যাবে। একটি হবে পাস্ট ইনডেফিনিটের নিয়মে আই এট রাইস, আর পাস্ট পারফেক্টের নিয়মে যদি করেন তখন হবে আই হ্যাড ইটেন রাইস। অর্থাৎ যখন হ্যাড ব্যবহার করব তখন ভার্বের ভি থ্রি ফর্ম যোগ করতে হবে। ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, অর্থাৎ এই বাক্যটুকু আমার হবে পাস্ট পারফেক্টের নিয়মে ইফ যুক্ত পাস্ট পারফেক্ট। তারপর কি আছে, তারপর সাবজেক্ট প্লাস উড হ্যাভ শুড হ্যাভ, সরি উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেট। উড হ্যাভ শুড হ্যাভ আবার সেটা অন্য জায়গায় চলে গেল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দেখেন, এই কন্ডিশনালটা আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু যারা বুঝতে পেরেছেন কারো কাছে কোনো কঠিন মনে হবে না, কোনো কঠিন মনে হবে না। কিন্তু বিষয়টা খুবই সহজ যদি আপনি সহজভাবে নিতে পারেন। আমি তো আপনাদের একটা উদাহরণ দিয়েছিলাম যে আপনি একটা লোহার অস্ত্র যদি ফেলে রাখেন এটা কিন্তু মরিচা পড়ে যাবে, কিন্তু আপনি রেগুলার ব্যবহার করবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ঠিক সেইভাবেই করতে হবে। অনেকেই এখানে ক্লাস করছেন, অনেক ভালো ভালো জায়গায় কর্পোরেট জবে আছেন, অনেকে আছেন খুব সুন্দর জায়গায় যেতে চাচ্ছেন আইএলটিএস এর মাধ্যমে ফরেন কান্ট্রিতে হায়ার ডিগ্রি অর্জন করতে। কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আপনি প্রতিদিন মাত্র 15 মিনিট করে আপনি চেষ্টা করেন, একেবারে সব থেকে কম বললাম, এর থেকে আর কম হয় না। কিন্তু এই 15 মিনিট যেন আপনার পড়ার মতো পড়া হয়। আপনি একেবারে অন্য কোনো দিকে মন না রেখে এই 15 মিনিট পড়বেন। এই 15 মিনিটে দেখবেন আপনি 5 ঘন্টার সমান আপনার কাজ হচ্ছে। আমি যে কথাগুলো আপনাকে বলি, এই কথাগুলো একটু নোট করে রাখবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কভার করার জন্য কিছু মোটিভেশনও আমাদের দরকার আছে। If you want to learn English, if you want to speak with the English, if you want to acquire this knowledge, you should have adhere to with this language। এই ভাষাটার সঙ্গে adhere to মানে লেগে থাকা, attach to, আপনাকে অ্যাটাচ থাকতে হবে, টাচে থাকতে হবে। আর না আমি ক্লাস করালাম, আমি এখানে নিশ্চিত করে বলতে পারি অনেকেই আছেন শুধু আমার এই 1 ঘন্টা ক্লাসটুকুই করেন, আর যে 23 ঘন্টা, এই 23 ঘন্টা আপনারা ইংলিশ প্র্যাকটিস করেন না। আবার অনেকে করেন, হোয়াটসঅ্যাপে আমাকে অনেকেই পাঠাচ্ছেন, আমি দেখছি হয়তো সময়ের অভাবে উত্তর দিতে পারি না, একটু লেটে হলেও আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। কিন্তু যারা এই কাজগুলো করছেন আমি নিশ্চিত ভাবে বলতে পারি, 100% গ্যারান্টি আপনারা ইংলিশ শিখবেন, অবশ্যই শিখতে পারবেন। কেননা আপনি ইংলিশ চর্চা করছেন। দেখেন এখানে আমার থেকে অনেক বয়স্ক ব্যক্তি আছেন, একটা জিনিস কি জানেন, এগুলো বলার অপেক্ষা রাখে না, তারপর একটু বলি। বিষয়টা হচ্ছে একটা কাজ আপনি নিয়ে পড়ে থাকবেন, আপনি করবেন, সেখানে শ্রমও দিবেন, ওই কাজটা পরিশ্রম কখনো বিফল হয় না। পরিশ্রম কখনো কোনোদিন, এখানে কোনো জাদুবিদ্যা বা কোনো ম্যাথমেটিক্যাল কোনো
ক্লু আপনার দরকার নেই, অঙ্কের কোনো সূত্র লাগবে না, একটা সিম্পল জিনিস আপনি বোঝেন। ইংলিশে একটা কথা আছে, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট রিয়াকশন। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট রিয়াকশন। অর্থাৎ আমি একটা দেওয়ালে যত জোরে আঘাত করব, ওই দেওয়ালটা কিন্তু ঠিক তত জোরে, ওই হাতটা কিন্তু তত জোরে ব্যথা পাবে। আমি যদি আস্তে, ফুটবল দেখেছেন তো, ফুটবলে আপনি যত জোরে কিক করবেন, বলটা কিন্তু ঠিক ততটুক দূরত্বে যাবে। কিন্তু আমি যদি আস্তে কিক করি, খুব অল্প দূরত্বে যে বলটা থেমে যাবে। অর্থাৎ এই সূত্র কিন্তু এখানে সেই গতিসূত্র নিউটনের, যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট রিয়াকশন। আর আরেকটি কথা কি জানেন, আরেকটি কথা হচ্ছে যেটাকে আমরা বলি রিভেঞ্জ অফ নেচার। রিভেঞ্জ অফ নেচার। আজকে আপনি যে যতটুকু পরিশ্রম করবেন, আজকে আপনি নিজেকে যেভাবে সাজিয়ে নিবেন, আপনি 2 বছর 5 বছর পরে ঠিক আপনাকে সেই জায়গায় দেখতে পারবেন। যারা বিসিএস ক্যাডার হয়, মানে হার্ট অ্যান্ড সোল ট্রাই করতে হয়। এই যে মেডিকেলের রেজাল্ট দিয়েছে গতকাল মনে হয়, তো দেখলাম বাংলাদেশের বিভিন্ন ভালো ভালো স্কুলের আমাদের খুলনার একটা ছেলে, সে দেশ সেরা হয়েছে। তো সে কি এমনি এমনি হয়েছে? তো আমরা এখন পয়েন্টে চলে আসি। আমাদের মূল কথা হচ্ছে এই যে কন্ডিশনাল সেন্টেন্স গুলা, আপনাদের কাছে যদি স্যারের বইটা থাকে বা অন্য কোনো গ্রামার আইটেম থাকে, তো আপনারা এখানে কন্ডিশনাল সেন্টেন্স তার একটু দেখবেন। কারো কোনো কোশ্চেন থাকলে একটু কোশ্চেন করবেন। আর কন্ডিশনাল সেন্টেন্সের পরে আমরা একটু আর্টিকেলটা দেখি, তারপর আমি আনমিউট করব। আর্টিকেলটা আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে চ্যাপ্টার 27, ইউজ অফ আর্টিকেল। ইউজ অফ কি আছে বলেন? আর্টিকেল। আপনারা এই আর্টিকেলটা যদি ভালোভাবে না বুঝতে পারেন, তাহলে দেখবেন প্রত্যেকটা চাকরির পরীক্ষায় প্রত্যেকটা জায়গায় কিন্তু আর্টিকেল থেকে কোশ্চেন থাকে। আমি যখন ঢাকায় পরীক্ষা দিতে যাই, বিভিন্ন জব পরীক্ষাগুলো, এখানে সব জায়গায় আর্টিকেল থেকে অবশ্যই কোশ্চেন থাকে। এমন কোনো পরীক্ষা আমি পাইনি যেখানে আর্টিকেল থেকে কোশ্চেন নাই। তো পরীক্ষা বাদেও যারা আর্টিকেলটা ভালোভাবে শিখবেন, ইংলিশে কথা বলা তাদের জন্য অনেক সহজ হবে। আমার কথা কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে সবার কাছে? জি স্যার। আচ্ছা দেখেন এখানে কি বলছি। আর্টিকেল। আর্টিকেল হলো মূলত অ্যাজেক্টিভ, যা কোনো, দেখেন এই জায়গাটা আমরা অনেকেই জানতাম না। আর্টিকেল মূলত কি? আর্টিকেল মূলত হচ্ছে অ্যাজেক্টিভ, যা কোনো নাউন, নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, তা নির্দেশ করে। কে নির্দেশ করে? এই আর্টিকেল নির্দেশ করে। আর্টিকেল হলো মূলত অ্যাজেক্টিভ, যা কোনো নাউন, নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, তা নির্দেশ করে। কে নির্দেশ করে? এই আর্টিকেল। এটা কে নির্দেশ করে দেয়? আর্টিকেল। Here you can see, আর্টিকেল হলো মূলত অ্যাডজেক্টিভ, যা কোনো নাউন, নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, তা আমাদেরকে বুঝিয়ে দেয়। আর্টিকেলস আর বেসিক্যালি অ্যাডজেক্টিভস। দেখেন ইংরেজি সংজ্ঞাটা একটু, আমরা তো শুধু বাংলা সংজ্ঞা পড়ি, একটু ইংরেজি সংজ্ঞাটা পড়ি আজকে। Articles are basically adjectives defining a noun as specific or unspecific. The and এ, কি বলছে? দি অ্যান্ড এ এন, অর্থাৎ আর্টিকেল তিনটি, দি এবং এ এন আর কল্ড আর্টিকেলস। দি এবং এ আর এন, অর্থাৎ এ এন দি, আমরা যেটাকে সহজ ভাবে বলি, এ এন দি কে বলা হচ্ছে আর্টিকেল। অর্থাৎ আর্টিকেলস আর বেসিক্যালি অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভস। আর্টিকেল মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ ডিফাইনিং আ নাউন অ্যাজ এ স্পেসিফিক অর আনস্পেসিফিক। এটা নাউনকে নির্দেশ করে যে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। যদি বলা হয় আমার একটি কলম আছে, এখানে আর্টিকেল কোনটি? ওই একটি, অর্থাৎ এ। যদি বলা হয় আমার কাছে যে কলমটি আছে সেই কলমটি খুব ভালো, বা আমার কাছে যে কলমটি আছে সেই কলমটি নষ্ট। তো এখানে দেখেন আমার কাছে যে কলমটি আছে, হুইচ পেন, অথবা দা পেন আই হ্যাভ। এই যে দা মানে নির্দিষ্ট করে দিচ্ছে। আমি, আমার টেবিলে 10টি কলম আছে আমার পেন বক্সের ভিতরে। আমি একজনকে বললাম যে ওখান থেকে লাল কলমটি নিয়ে এসো, দা রেড পেন, দা রেড পেন ইউ ক্যান সেন্ড মি। তো এই যে দা রেড পেন, কোন কলমটি? লাল কলমটি। তাই বলছে নাউনটি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, এইটা নির্দেশ করে দেয় মূলত আর্টিকেল। কে করে দেয় বলেন তো? আর্টিকেল। আর্টিকেল মূলত কি করে? আর্টিকেল মূলত অ্যাডজেক্টিভ, যা কোনো নাউন নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, এইভাবে যেটা বলে দেয় সেটাকে বলা হচ্ছে আর্টিকেল। Articles are basically adjectives defining a noun as a specific or unspecific. The and a an are called article. অর্থাৎ এ and the, এই তিনটাকে বলা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল হচ্ছে তিনটি আমরা পেলাম, দি, এ, এন, অর্থাৎ এ এন দি, এই তিনটি হচ্ছে আর্টিকেল। দি বয়েজ, দি বয় ওয়াজ স্ট্যান্ডিং অন দা রোড, বা এখানে একটা কিছু আপনারা দিবেন। আফটার ওয়ার্কিং ফর এ লং টাইম
এ কাপ অফ টি রিয়েলি স্টিমুলেটস আস, অর্থাৎ দীর্ঘক্ষণ কাজ করার পরে এক কাপ চা আমাদের প্রাণ ফিরিয়ে দেয়, আমাদের ভিতরে শক্তি যোগায়। প্রথম উদাহরণে আর্টিকেল দা এ বয়, দেখুন দি বয় ওয়াজ স্ট্যান্ডিং, দা এ বয়কে আবার এ রূপকে নির্দিষ্ট করছে। কি করছে, এখানে কিছু একটা মিসিং হয়ে গেছে, এজন্য এখানে রূপ শব্দটা আসেনি। আচ্ছা, এরকম হবে এখানে বাক্যটা, দা বয় ওয়াজ স্ট্যান্ডিং অন দা রুফ, অর্থাৎ বালকটি ছাদের উপরে দাঁড়িয়েছিল। অন দা রুফ, এখানে আমি এটা লিখে দিই আপনাদের, অন দা রুফ, আর এটা বললো এফ। অর্থাৎ কি হলো, দা বয় ওয়াজ স্ট্যান্ডিং অন দা রুফ, দা বয় ওয়াজ স্ট্যান্ডিং অন দা রুফ, অর্থাৎ আফটার ওয়ার্কিং ফর এ লং টাইম এ কাপ অফ টি রিয়েলি স্টিমুলেটস আপ। এখানে কি আছে, রূপকে নির্দেশ করেছে। দ্বিতীয় উদাহরণে আর্টিকেল এ অনির্দিষ্টভাবে কোনো লং টাইম, দেখেন আফটার ওয়ার্কিং এ লং টাইম, এই জায়গাটা যদি আমরা বলি আফটার ওয়ার্কিং এ লং টাইম, এখানে লং টাইম কে নির্দেশ করেছে। দ্বিতীয় উদাহরণে আর্টিকেল এ অনির্দিষ্ট কোনো লং টাইম কে এবং যে কোনো কাপ অফ টি কে নির্দেশ করেছে। দেখেন এখানে কিন্তু একটু নির্দেশ করে দিচ্ছে এক জায়গায়। প্রথম উদাহরণে আর্টিকেল দি এ বয় কে, এই যে আফটার, সরি, দি বয় ওয়াজ স্ট্যান্ডিং অন দা রুফ, এই দি কিন্তু বয়টাকে নির্দিষ্ট করে বলে দিয়েছে। আর দ্বিতীয় বাক্যে এ কাপ অফ টি, এই যে এ রয়েছে এখানে, এই এটা কিন্তু অনির্দিষ্ট করে দিয়েছে এখানে। কি, কিভাবে অনির্দিষ্ট করে দিল, অনেক সময় বিরতির পরে এক কাপ চা আমাদেরকে সজীব করতে পারে, আমাদের সতেজ করতে পারে। কি, চায়ের রং কি, তারপরে চা কি দুধ চা নাকি এমনি নর্মাল চা, এটা কিন্তু কোনো কিছু নির্দেশ করেনি। তাই এখানে সংজ্ঞার ভিতরে বলেছে যে আর্টিকেল মূলত অ্যাডজেক্টিভ, যা কোনো নাউন নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সেটা এখানে উল্লেখ করে দিবে, এটা এখানে উল্লেখ করে দিবে, এটা হচ্ছে আর্টিকেলের কাজ। প্রথম উদাহরণে আর্টিকেল দি বয় কাছে, এটা তো আমরা পড়েছি। এবার আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এই জায়গাটা একটু দেখি, ডেফিনিট আর্টিকেল এন্ড ইনডেফিনিট আর্টিকেল। আর্টিকেল দুই রকম। ডেফিনিট আর্টিকেল কি কি, দি শব্দটিকে ডেফিনিট আর্টিকেল বলা হয়, এটি নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয়, এটি নাউনকে নির্দিষ্ট করে ব্যবহৃত হয়। যেমন আই রিয়েলি লাইক দ্য বুক ইউ গেভ মি, দেখেন আমি সত্যিই পছন্দ করেছিলাম যে বইটি তুমি আমাকে দিয়েছিলে, যে বইটি তুমি আমাকে দিয়েছিলে। এই জায়গাটা কি, দেখেন আই রিয়েলি লাইক দ্য বুক, এই যে কোন বইটা, যে বইটা তুমি আমাকে দিয়েছিলে সেই বইটা আমার খুব পছন্দ হয়েছিল। আই লাইক দ্য বুক, আমি বইটা পছন্দ করেছিলাম। কোন বইটা, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এখানে আর্টিকেল দি নির্দিষ্ট করে বইটিকে বোঝাচ্ছে যা আমাকে কেউ দিয়েছে। ইনডেফিনিট আর্টিকেল কি হয়, এ এন, এটা তো বোঝাই যাচ্ছে, ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। এ অথবা এন শব্দটিকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। অনির্দিষ্ট নাউনকে বোঝাতে এ এন ব্যবহৃত হয়, এ এন শব্দটিকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। অনির্দিষ্ট নাউনকে বোঝাতে এ এন ব্যবহৃত হয়। এক্সাম্পল, আই এম লুকিং ফর এ বুক ফর আর্টস, অর্থাৎ মানবিক বিভাগের জন্য আমি একটা বই খুঁজতেছি। কি বই, কোন সম্পর্কের বই, এটা কিন্তু বলা নেই। এই যে এ বুক, এটা কিন্তু এখানে ইনডেফিনিট আর্টিকেল। আই এম লুকিং ফর এ বুক অফ আর্টস, এখানে আর্টিকেল এ সাধারণত যে কোনো আর্টস এর বইকে বোঝাচ্ছে। আই এম লুকিং ফর অ্যান ইংলিশ বুক, দেখেন এই যে আমি একটা ইংরেজি বই খুঁজতেছি, কোন লেখকের বই, কি বই, এটা কিন্তু এখানে বলা নেই। অর্থাৎ এই বাক্যটা কিন্তু এখানে অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। আপনারা মনে রাখবেন, বি কে বলা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, কারণ বি কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝায়, আর এ অথবা এন কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝায় না। এই জন্য এটাকে বলা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এটাকে কি বলা হচ্ছে বলেন তো, ইনডেফিনিট আর্টিকেল। এ এবং এন, আই এম লুকিং ফর অ্যান ইংলিশ বুক, আমি একটা ইংরেজি বই খুঁজতেছি। আমি একটা কি বই খুঁজতেছি, ইংরেজি বই। কোন লেখকের বই, কি স্পোকেন ইংলিশ নাকি রাইটিং ইংলিশ নাকি অন্য কোনো, এটা কিছু বলা নেই। এই জন্য এটা হচ্ছে অনির্দিষ্ট। এখানে আর্টিকেল এন সাধারণভাবে যে কোনো ইংলিশ বইকে বোঝাচ্ছে। আর্টিকেলের ব্যবহার, ইউজ অফ আর্টিকেলস, নিচে বিভিন্ন আর্টিকেলের ব্যবহার দেওয়া হলো। জেনারেল অ্যান্ড এক্সেপশনাল ইউজ অফ এ এন, আমরা তো সাধারণ কিছু নিয়ম জানি, এক্সেপশনাল কিছু নিয়ম একটু দেখবো। কিভাবে দেখবো, সাধারণত একটি কনসোন্যান্ট দিয়ে শুরু হওয়ার শব্দকে অনির্দিষ্টভাবে বোঝাতে এ ব্যবহৃত হয়। একটি ভাওয়েল এ, ই, আই ও ইউ দিয়ে শুরু হওয়ার শব্দকে অনির্দিষ্টভাবে বোঝাতে অ্যান ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়, অ্যান ব্যবহৃত হয়। সাধারণত একটি কনসোন্যান্ট দিয়ে শুরু হওয়ার শব্দকে অনির্দিষ্টভাবে বোঝাতে এ ব্যবহৃত হয়, মনে রাখবেন। আর একটি ভাওয়েল এ, ই, আই ও ইউ দিয়ে শুরু হওয়ার শব্দকে, অর্থাৎ ভাওয়েল দিয়ে যখন অনির্দিষ্টভাবে বুঝাবেন তখন অ্যান ব্যবহৃত হবে, তখন কি ব্যবহৃত হবে, অ্যান ব্যবহৃত হবে। আর যখন কনসোনেন্ট থাকবে সেই জায়গায় আমরা এ ব্যবহার করবো। যেমন আই স এ ডগ দেয়ার, দেখেন এখানে ডগের কিন্তু প্রথম ডিটা হচ্ছে কনসোনেন্ট, এই জন্য এখানে এ বসেছে।
আর কি আছে, আই স অ্যান অ্যান্ট অন দা কেক, আমি কেকের উপরে, কেকের উপরে আমি একটা পিপিলিকা দেখেছিলাম। তো এই অ্যান্টের আগে অ্যান বসেছে, অ্যান্টের আগে কি বসেছে, অ্যান বসেছে। আই স অ্যান অ্যান্ট অন দা কেক, আমি কেকের উপরে একটি পিপিলিকা দেখেছিলাম। কোন রঙের পিপিলিকা, বড় না ছোট, কোনো কিছু উল্লেখ করা নেই, তাই অনির্দিষ্ট ভাবে এ বা অ্যান বসে। এবং কি বসে বলেন তো, আর্টিকেল থাকলে যেখানে কনসোনেন্ট সেখানে এ বসে, আর যেখানে ভাওয়েল থাকে সেখানে অ্যান বসে। এই নিয়মটির কিছু ব্যতিক্রম আছে, যেমন যদি কোনো শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হয় কিন্তু একটি ভাওয়েলের মতো করে উচ্চারিত হয়, তবে এর আগে এর পরিবর্তে অ্যান ব্যবহৃত হয়। এর পরিবর্তে কি ব্যবহৃত হয়, অ্যান ব্যবহৃত, যেমন শি ইজ অ্যান অনারেবল মেম্বার অফ দ্য পার্লামেন্ট। এই জায়গাটা একটু ভালো করে দেখেন, এই নিয়মটির কিছু ব্যতিক্রম আছে। যেমন যদি কোনো শব্দের প্রথম অক্ষর কনসোনান্ট হয় কিন্তু একটি ভায়োলের মতো উচ্চারিত হয়, তবে তার আগে এর পরিবর্তে অ্যান ব্যবহৃত হয়। যেমন হি ইজ অ্যান অনারেবল, দেখে এখানে এই এইচ এর উচ্চারণ কিন্তু এটার উপরে আপনারা বিভিন্ন নোট গাইডে অনেক নিয়ম দেখতে পাবেন। এই এইচ এর উচ্চারণ হ না হয়ে কি হবে বলেন, এইচ এর উচ্চারণ হ না হয়ে যদি অ এর মতো হয়, তাহলে তার পূর্বে এ না বসে অ্যান বসে। যেমন হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এগুলো স্যার যখন প্রি ক্লাস নিয়েছিল তখন কিন্তু তাদেরকে এই ক্লাসগুলো মানে একেবারে ভেঙে ভেঙে আমি দেখেছিলাম, আমি তখন স্যারের পাশে বসে থাকি, এই ক্লাসগুলো কিন্তু আপনাদেরকে বুঝাই দেয়। অর্থাৎ এইচ এর উচ্চারণ হ না হয়ে যদি অ এর মতো হয়, তাহলে সেখানে এ না বসে অ্যান বসে। যেমন হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। আমার পার্সোনাল সেশনে কিছু স্টুডেন্ট আছে যারা একজন বা দুইজন করে পড়ে, তাদের এই বিষয়গুলো কিন্তু আমি দেখিয়ে দিই, কেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হবে না। তো এই নিয়মগুলোর ভিতরে কিন্তু আপনারা এগুলো পাবেন। আপনারা সোহাগ স্যারের যে বইটা দেখবেন, এরকম প্রায় 20 থেকে 25টা নিয়ম দেওয়া আছে আর্টিকেলের, এবং এই 25টা নিয়ম থেকেই ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। কোন 25টা নিয়ম, এই একটি নিয়ম এখানে বললাম যে কোন শব্দের প্রথমে যদি এইচ থাকে, যেমন হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এখানে কি হবে, আমরা এইচ দেখেই কিন্তু আমরা লিখে দেই যে হি ইজ এ অনেস্ট ম্যান, তাই হবে, হবে হচ্ছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। কেননা এখানে কিন্তু উচ্চারণ হনেস্ট হচ্ছে না। এই তথ্যগুলো আপনারা একটু ব্রেনে লিখে রাখবেন, খাতায় লিখে রাখবেন, কি হচ্ছে, এখানে হনেস্ট উচ্চারণ হচ্ছে না, এখানে উচ্চারণটা হচ্ছে কিন্তু হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আর এইচ এর উচ্চারণ হ না হয়ে যদি অ এর মতো হয়, তাহলে অ্যান বসে। মাই ফাদার ওয়াজ অ্যান অনেস্ট ডক্টর, এরকম যদি আমরা কেউ বলি মাই ফাদার ওয়াজ অ্যান অনেস্ট ডক্টর, এটা ভুল হবে। এখানে এইচ এর উচ্চারণ হ না হয়ে অ এর মতো হবে। আবার কোন শব্দ যদি ভাওয়েল দিয়ে শুরু হয় কিন্তু কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, দেখেন কেবল যে রুলটা আমি বুঝালাম, এই রুলের বিপরীতে একটু রুল নিয়ে এখন একটু কথা বলছি। এখানে কি বলছে, এখানে বলছে যে আবার কোন শব্দ যদি ভাওয়েল দিয়ে শুরু হয় কিন্তু কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, তবে এর আগে এন এর পরিবর্তে এ ব্যবহৃত হয়। যেমন কি দেখেন, হি ইজ এ ইউকে বেসড, সরি দিস ইজ এ ইউকে বেসড কোম্পানি। এখানে ইউ দেখেন, ইউ কিন্তু একটি ভাওয়েল, কিন্তু এই ইউ এর উচ্চারণটা কিন্তু এখানে ভাওয়েলের মতো আসেনি, এখানে ইউ এসেছে, ইউ, ইউ অর্থাৎ রস্বইকার এসে গেছে। এই জন্য কিন্তু এখানে কনসোনেন্ট সাউন্ড আসার কারণে ভায়োল থাকা সত্ত্বেও আমি এখানে অ্যান বসাতে পারলাম না। দিস ইজ আ ইউনিভার্সিটি হোয়ার স্টুডেন্টস ক্যান স্টাডি ইন এ সাউন্ড এনভায়রনমেন্ট। এই হয় একটি বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রছাত্রীরা মনোরম পরিবেশে পড়াশোনা করতে পারে। দিস ইজ এ ইউনিভার্সিটি, দেখেন ইউনিভার্সিটি লিখতে গেলে প্রথমে কি আসে, এ ই আই ও ইউ, পাঁচটি ভাওয়েলের একটি ভাওয়েল আছে না, ইউ আছে না, কিন্তু এখানে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়ে গেছে, এই জন্য এখানে এন না বসে এ বসে গেছে। জেনারেল ইউজ অফ দি, জেনারেল ইউজ অফ কি থাকবে, দি। সিঙ্গুলার প্লুরালকে নির্দিষ্ট করতে এর আগে দি ব্যবহৃত হয়, সিঙ্গুলার এবং প্লুরালকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝাতে দি ব্যবহৃত হয়। যেমন দি স্টুডেন্ট আই মেট এট দ্য লাইব্রেরি ওয়াজ রিয়েলি, দি বয়েজ অফ দিস স্কুল আর গুড এট ফুটবল, দি বয়েজ অফ দিস স্কুল আর গুড এট, দেখেন এই বিদ্যালয়ের ছেলেমেয়েরা, এই যে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, দি স্টুডেন্টস আই মেট এট দ্য লাইব্রেরি ওয়াজ রিয়েলি, ওয়াজ কি ছিল বলেন তো, রিয়েলি। তারপরে কি আছে, ইনডেফিনিট অর ডেফিনিট আর্টিকেল বিফোর অ্যান অ্যাডজেক্টিভ, কখনো কখনো একটি আর্টিকেল একটি অ্যাডজেক্টিভ দ্বারা নির্দিষ্ট নাউনকে নির্দেশ করে, শব্দের ক্রমটা এমন হবে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ এই বিষয়টা আমরা একটু ভালোভাবে খেয়াল করব, কিভাবে খেয়াল করব, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন এখানে দেখেন, আই স দ্য লিটল গার্ল সিঙ্গিং ইন দ্য পার্টি, দিস ইজ আ স্মল গিফট ফ্রম, দিস ইজ এ স্মল গিফট ফ্রম ইউএসএ বা ফ্রম ইউকে বা ফ্রম বাংলাদেশ, ফ্রম খুলনা, এটা আপনারা দিবেন। আর্টিকেল বিফোর
কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স, এ অ্যান শুধুমাত্র কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। এই লাইনটা মনে রাখবেন, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। কাউন্টেবল মানে হচ্ছে গণনাযোগ্য নাউন, আর আনকাউন্টেবল শব্দের অর্থ হচ্ছে অগণনাযোগ্য। এ অ্যান শুধুমাত্র কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত, যেমন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে গ্লাস কিন্তু আমরা গুনতে পারি, একটি গ্লাস, দুইটি গ্লাস, এজন্য এরপরে আর্টিকেল এ বসেছে। শি অর্নস এ বোতল অফ মিল্ক। শি অর্নস, সে চায়, এ বোতল অফ মিল্ক, এই যে বোতল কিন্তু গোনা যায়, এই জন্য এর পূর্বে এ বসেছে। আপনারা বলতে পারবেন না গিভ মি এ ওয়াটার, এটা কখনো বলা যায় না। শি অর্নস এ মিল্ক, এটা কখনো হয় না। আনকাউন্টেবল নাউন গুলোর আগে দি ব্যবহৃত হতে পারে, অথবা আর্টিকেলকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া যায়। যেমন গিভ মি দা ওয়াটার, স্পেসিফিক ওয়াটার, এখানে নির্দিষ্ট করে বলছেন যে ওই বোতলের পানি দেন। আর গিভ মি ওয়াটার এভাবে বলা যায়, গিভ মি দা ওয়াটার অথবা গিভ মি ওয়াটার। শি বট দা মিল্ক ফ্রম দা মার্কেট, স্পেসিফিক মিল্ক অর্থাৎ বাজারের যে কোনো কৌটা বা প্যাকেটের দুধ। আর অল্টারনেটিভ বলতে পারেন শি বট মিল্ক ফ্রম দিজ মার্কেট, অর্থাৎ সে এই মার্কেট থেকে দুধ কিনেছিল, দুধ ক্রয় করেছিল। অর্থাৎ এখানে আর্টিকেলের আরো অনেক রুল আছে, এটা আমরা পরবর্তী আগামী দিন যে ক্লাসটা হবে এই ক্লাসে আমি আর্টিকেলের আরো রুল গুলো নিয়ে কথা বলবো। এখন আপনারা কাইন্ডলি কেউ কথা বলে উঠবেন না, একটু রেইজ হ্যান্ড প্রেস করেন, আমি সবার কাছে কম বেশি করে একটু প্রশ্ন করার চেষ্টা করবো। রেইজ হ্যান্ড প্রেস করেন প্লিজ, সবাই একযোগে কথা বলবেন না। ওকে স্যার। থ্যাংক ইউ। শিহাব সৌরভ, শিহাব সৌরভ বলেন আপনি। শারমিন আক্তার বলেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে, এই যে রেইজ হ্যান্ড প্রেস করে রেখেছেন তাই বললাম, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে ধন্যবাদ। হ্যাঁ, আর দেখেন এই যে আমি সবার কাছে মিনতি করে একটু বলছি, যারা আজকে আমি কন্ডিশনালটা পড়ালাম, 1 মিনিট আমার কথা শোনেন। আমি রেইজ এন্ড প্রেজের বাইরে কেউ কথা বলবেন না প্লিজ। আমি আজকে যে আপনাদের কন্ডিশনালটা পড়িয়েছি, এই কন্ডিশনালটা আমার রেকর্ডিংটা শুনবেন। আর অনেকের কাছে স্যারের বইটা পৌঁছে গেছে, এই বইটা থেকে 26 চ্যাপ্টারে কন্ডিশনাল আছে, এটা একটু আপনারা দেখবেন। এখানে আমি সিকুয়েন্স অনুসারে প্রশ্ন করবো, সবাই প্রশ্ন করলে কিন্তু আমি আনমিউট, আবার মিউট করে দিব। এরপরে সায়েম আলী কিছু বলবেন? তানিয়া ইসলাম। কোন নিয়মটা বলেন? হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ, এটা একটা রুলস, অবশ্যই অবশ্যই এটা একটা রুল। যখন আপনি অবাস্তব কল্পনা হবে, তখন ওই জায়গায় সাবজেক্টটা যা বসান না কেন, সাবজেক্টের পরে আপনাকে ভাব চেঞ্জ করতে হবে। যেমন স্বাভাবিকভাবে যদি বলি আই ওয়াজ এ ডক্টর, আই ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, আই ওয়াজ এ টিচার, কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে অবাস্তব কল্পনা, যেমন আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উড়তাম, মানুষ কখনো পাখি হতে পারে না। অবাস্তব কল্পনার ক্ষেত্রে এখানে আর অস থাকবে না, ওটা ওয়্যার হয়ে যাবে। এটা একটা সুন্দর নিয়ম, এটা মনে রাখবেন। হ্যাঁ, অবাস্তব কল্পনার ক্ষেত্রে ওখানে আপনি বইতে দেখবেন এটা আছে। সামিয়া, সামিয়া সুমা কিছু বলবেন? হ্যাঁ বলেন। হুম হুম। যদি আমি তুমি হতাম, তার মানে আমি কখনো আপনি হতে পারবো না। মানে যেমন আপনি যদি আমার জায়গায় আসতে চান বা আমি যদি আপনার জায়গায় যেতে চাই, এটা সম্ভব না। কারণ মনে করেন আমি ছেলে, আমি তো মেয়ে হতে পারবো না, একজন মেয়ে তো ছেলে হতে পারবে না। আমার এক ফ্রেন্ড, সে মনে করেন বিসিএস ক্যাডার, তা আমি তো এই জন্য এখানে ওয়ার, মানে অবাস্তব কল্পনার ক্ষেত্রে ওয়ার ব্যবহৃত, এটা মনে রাখবেন। সেকেন্ড কন্ডিশন যে ইফ আই ওয়ার ইউ। বলেন। হুম হুম হুম। সুন্দর সুন্দর, আমি বুঝতে পেরেছি। আপনার আর বলা লাগবে না। এখানে দেখেন, আমি আপনাকে এক বাক্যে বুঝাই দিই। আমি যদি তুমি হতাম আর আমি যদি তোমার ঠিকানাটা পাইতাম, তো ঠিকানাটা ইচ্ছা করলে পাওয়া যায়, বা ওটা মনে করেন আপনি পাইলেন বা কোনো কারণে পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মানুষ কখনো পাখি হতে পারে না, আমি কখনো তুমি হওয়া যায় না। এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। অর্থাৎ অবাস্তব কল্পনা আপনি একটা বাংলা সেন্টেন্সের মাধ্যমেই বুঝতে পারবেন।
যে আমি যদি 10 কোটি টাকার মালিক হইতাম তাহলে আমি আমার এলাকায় একটি ফ্রি হাসপাতাল করতাম। আসলে 10 কোটি টাকার মালিক আমার পক্ষে হওয়া সম্ভব না। এই জন্য এই জায়গায় অকল্পনা, অবাস্তব কল্পনার জায়গায় ওখানে আপনার ভার্বটাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ অজের জায়গায় ওয়ার, ওয়ারের জায়গায় ওয়াজ। এমডি রাকিব হাসান, রাকিব ইসলাম। আচ্ছা, আমি এখনই আবার দেখাই দেবো, আমি না দেখায় ক্লাসটা লিভ করবো না, আবারও দেখাবো, দেখিয়ে তারপরে ক্লাসটা লিভ নিব, ঠিক আছে? ওইটা দেখাবো। সেকেন্ড কন্ডিশনাল একটা কোনটা বলেছেন বলেন? সুন্দর, আপনার প্রশ্নটা গ্রহণ করা হলো। আমি এখনই আবার ওই জায়গায় ফিরে যাচ্ছি, আশা করি উত্তর পাবেন। এরপরে আর কেউ কথা বলবেন এখানে? অনিক রহমান নাকি অনিক রাইহান, অন্তর মন্ডল, অন্তর কিছু বলবেন? আচ্ছা, ধন্যবাদ। তো আমি দেখেন আপনাদের সবারই কম বেশি একটু কোয়েশ্চেন আছে, আমি সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালটা আরেকটু বুঝিয়ে দেই, আপনাদের আর কারো কোনো সমস্যা থাকবে না। এই জায়গাটা একটু ভালো করে দেখেন, সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল, এই জায়গাটা, এই যে আগে আমি একটু থার্ড কন্ডিশনালটা দেখাই। থার্ড কন্ডিশনাল দেখেন, এখানে হেড এর ব্যাপারে আপনারা অনেকেই কথা বলেছেন। থার্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স থাকে। একবারে বুঝাই দিব, একবারেই বুঝে যাবেন। দেখেন, থার্ড কন্ডিশনালে ইফ এর পরে, অর্থাৎ প্রথম যেটা বাম পার্শ্বের কমা দেওয়ার বাম পার্শ্বে যে কন্ডিশনালটা, এটা ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। নাম্বার ওয়ান, একেবারে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি। তারপর উড হ্যাভ এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশে পাস্ট পার্টিসিপেল থাকবে। কি বলছে? ইফ এর পরে পাস্ট পারফেক্ট থাকবে, তারপরে উড হ্যাভ থাকবে, এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশে কমার পরে যে কন্ডিশনাল, এটা পাস্ট পার্টিসিপেল ব্যবহৃত হবে। কি হবে বলেন তো? পাস্ট পার্টিসিপেল। দেখেন আমরা একটু ভালো করে এই জায়গাটুক যেটুক আমরা বললাম এইটুক আমরা দেখে আসি। যেমন ইফ আই হ্যাড, এই যে ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, দেখেন এই জায়গায় কি বলেছে, আমার সংজ্ঞায় বলছে ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকে। দেখেন এখানে আছে কিনা, এই যে ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স, ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, এই যে ইউ রয়েছে না, হ্যাড আছে না, আর ভার্বের ভিতরে ড্রিভেন, তাহলে এটা কিন্তু ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। এইবার দেখেন উড হ্যাভ আছে কিনা, কমা দেওয়ার পরে এই যে ইউ রয়েছে, আবার একটি সাবজেক্ট আসবে। তারপরে এখানে উড নট হ্যাভ, যেহেতু বাক্যটা নেগেটিভে আছে, ইউ উড নট হ্যাভ মিসড দ্য মিটিং, তুমি মিটিংটি মিস করতে না। ইউ উড নট হ্যাভ মিসড দ্য মিটিং। দেখেন একেবারে অঙ্ক বোঝানোর মতো খুব সূক্ষ্ম জিনিস বুঝাচ্ছি, কেউ অন্য মনস্ক হবেন না, আশা করি একবারে বুঝে যাবেন। কি বলছে? প্রথম অংশ আমি বাদ দিয়ে দিলাম, একটু কারো বুঝতে সমস্যা নেই। ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, যদি তুমি গাড়িটা দ্রুত চালাইতে। এবার কমার পরে কি আসছে? একটি সাবজেক্ট আসছে। উড নট হ্যাভ, এখানে আমার রুল কি বলছে? উড হ্যাভ বসবে, তো যেহেতু বাক্যটা নেগেটিভ, এখানে উড নট হ্যাভ বসেছে। আর হ্যাজ হ্যাভ যখনই বসবে, এই যে এখানে উড নট হ্যাভ এর পরে সেন্টেন্সের দ্বিতীয় অংশে পাস্ট পার্টিসিপেল। দেখেন পাস্ট পার্টিসিপেল কি, এই যে হ্যাভ দেওয়ার পরে আমি মিসড ব্যবহার করেছি, এই মিসটা কি? এটাকে বলা হচ্ছে, যেমন ইট, এট, ইটেন। কি বলা আছে বলেন তো? ইট, এট, ইটেন। তো এই ইটেন কথাটা, এই ইটেন কথাটা, এটা কিন্তু আমার ভি3, অর্থাৎ এটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম ইট, পাস্ট ফর্ম হচ্ছে এট, আর পাস্ট পার্টিসিপাল ফর্মটা হচ্ছে ইটেন। তো এই মিস নামক যে ভার্বটা, এই মিস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে মিসড। বুঝতে পারতেছেন? তাহলে কি হবে? ইফ এখানে বলছে যে, কোথায় গেল, এই যে উড হ্যাভ এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশে পাস্ট পার্টিসিপেল হবে। তো এখানে উড হ্যাভ বসেছে, বাক্যটা যেহেতু নেগেটিভ তাই আমি উড নট হ্যাভ বসিয়েছি, তারপরে মিসড, আর এই দা মিটিং এটা তো অবজেক্ট বা স্টেম। থার্ড কন্ডিশনাল যেভাবে বুঝালাম, কারো কোনো সমস্যা থাকা কথা? আরেকবার একটু রিপিট করি দেখেন। থার্ড কন্ডিশনাল ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স, তো এখানে ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স বসেছে, ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট। এখানে কিন্তু হ্যাড বসবে। কেন বসবে? পাস্ট পারফেক্ট টেন্স, টেন্স, তাই এখানে হ্যাড বসবে। আবার এই সঙ্গে সঙ্গে আমি দ্বিতীয় কন্ডিশনালে চলে যাই। সেকেন্ড কন্ডিশনাল অনেকে বলেছেন স্যার এখানে হ্যাড কেন আসলো, বা বিস্তারিত একটু বলি। সেকেন্ড কন্ডিশনালে ইফ এর পরে পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়। কেমন? এই যে দেখেন, ইফ হি ওয়ার্ক হার্ড, ইফ হি ওয়ার্ক হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করতো। তাই কি বলছে যে, আহ হয়ে গেল, এই যে সেকেন্ড কন্ডিশনালে ইফ এর পরে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়, এবং তারপর উড এবং ইনফিনিটিভ ব্যবহার করা, বা ইনফিনিটিভ বাদেও আপনি এখানে শুধু উড ব্যবহার করে করতে। যেমন
ইফ হি ওয়ার্ক হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করতো, হি উড শাইন ইন লাইফ। কি হলো বলেন তো? হি উড শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করত। এই ভার্বটা, এই বাক্যটা কিন্তু ইনফিনিটিভ। সে উন্নতি করত। আমি ভাত খেতে চাই, তো আমি যদি এইটুকু বলে থেমে যাই যে আমি ভাত খেতে, আমি স্কুলে যেতে, ওর পরে আরো কিছু শুনতে ইচ্ছা করে না? অবশ্যই করে। এই ধরনের বাক্যগুলোকে, এই ধরনের ভার্বগুলোকে বলা হচ্ছে ইনফিনিটিভ। যেমন আমি কাজটি করতে, আমি এইটুকু বলে যদি থেমে যাই, তো আপনাদের আরো শুনতে ইচ্ছা করবে যে স্যার আমি কাজটি করতে কি, আমি কাজটি করতে চাই। আই ওয়ান্ট টু ডু দা ওয়ার্ক। এই যে টু যুক্ত ভার, টু ডু, এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটির উপরে আপনাদের দেখবেন স্যারের ইউটিউবে ঢুকে দেখবেন ডিটেলস ক্লাস নেওয়া আছে। তো এই যে ইনফিনিটিভের ব্যবহার, এটা কিন্তু আমরা সেকেন্ড কন্ডিশনালে পাচ্ছি। কিভাবে পাচ্ছি? এখানে বলছে আনুষ্ঠানিক লেখায়, কোথায় গেল, সেকেন্ড কন্ডিশনালে পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা এবং এরপর উড এবং ইনফিনিটিভ ব্যবহার করা। স্ট্রাকচার দেখেন, ইফ প্লাস পাস্ট সিম্পল প্লাস উড প্লাস ইনফিনিটিভ। আনুষ্ঠানিক লেখায় এই জায়গাটা কেবল একজন বলেছিলেন, কে জানি। আনুষ্ঠানিক লেখায় আই হি সি এর সাথে অজের পরিবর্তে ওয়ার ব্যবহার করা হয়। সেকেন্ড কন্ডিশন সাধারণত ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হবার কোনো সম্ভাবনা নেই, হতে পারতো কিন্তু আসলে হয়নি, এইরকম অর্থ প্রদান করে এই সেকেন্ড কন্ডিশন। যেমন ইফ আই ওন দ্য লটারি, লটারি হয়ে গেছে আমি কিন্তু জিততে পারিনি, তাই আমি বলছি ইফ আই ওন দ্য লটারি, যদি আমি লটারি জিততাম, আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতাম। আমি কি করতাম? গরিবদের সাহায্য করতাম। এইবার আসি আসল জায়গা, আপনারা যে জায়গাটা বুঝতে পারেনি, বলছেন যে স্যার সেকেন্ড কন্ডিশনালেও হ্যাড, আবার থার্ড কন্ডিশনালেও হ্যাড। এই বিষয়টা একটু দেখেন। সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার বর্তমানের কোনো ঘটনা যা অসম্ভব বা সত্য নয় বোঝাতে ব্যবহৃত হয়। যেমন ইফ আই হ্যাড হিড অ্যাড্রেস, ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস, এই জায়গাটা খুব ক্লিয়ার ভাবে দেখেন, একেবারে সূক্ষ্ম জায়গা। এখানে একজন প্রশ্ন করেছেন যে স্যার ইফ আই ওয়্যার বসেছে, আবার এখানে আই এর পরে হ্যাড বসেছে, এই জায়গাটা কেন বসেছে? এখানে বলছে অবাস্তব কোনো ঘটনা, অবাস্তব কোনো কল্পনা যদি হয়, সেখানে ভার্বটা চেঞ্জ হবে। কিন্তু এখানে ইফ আই হ্যাড ইজ অ্যাড্রেস, যদি আমি তার ঠিকানা পেতাম, এটা তো কোনো অবাস্তব কল্পনা না। ঠিকানা চেষ্টা করলে পাওয়া যাইতো। ঠিকানা হয়তো তার বাড়ি কোনো না কোনো জায়গায় অবস্থিত, আমি সেটা চেষ্টা করলে হয়তো পাইতাম, কিন্তু আমি চেষ্টাও করিনি, আমি পাইনি। কিন্তু আমি যদি তুমি হতাম, আমি যদি পাখি হতাম, আমার যদি পাখির মতো ডানা থাকতো, এই ধরনের অবাস্তব কল্পনার ক্ষেত্রে এখানে সাবজেক্ট, সরি, সাবজেক্টের পরে ভার্ব চেঞ্জ হয়ে যাবে। যেমন অজ হওয়া কথা, আই এর পরে কোনোদিন অয়ার বসে না, কিন্তু এই অবাস্তব কল্পনার ক্ষেত্রে, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে এবং একমাত্র সেকেন্ড কন্ডিশনালে গিয়ে এখানে কিন্তু ভার্ব চেঞ্জ হয়ে অজের পরিবর্তে অয়ার হবে। আশা করি আপনারা যে কয়েকজন প্রশ্ন করেছিলেন বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমার রেকর্ড ক্লাসটা একটু দেখবেন। আর এখন আসলে আমাদের টাইম ওভার হয়ে গেছে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে না কাইন্ডলি হোয়াটসঅ্যাপে একটু লিখে দেবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টেক কেয়ার অফ ইউর হেলথ অ্যান্ড গুড নাইট টু এভরিওয়ান। থ্যাংক ইউ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে নক দিবেন, লিখে দিবেন।